যা, কিছু দুষ্টু সাউন্ড করছো। মনে হচ্ছে তোমাকে ধরে চুমু খাচ্ছে। এমন সাউন্ড করবে না, খবরদার। আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। শাসিয়ে কথাটা বলল ফারিস। গলার স্বর তার কঠিন। ওঠো তাড়াতাড়ি। বলে আদিয়ার বাহু ধরে ঝাঁকাতে লাগলো ফারিস। ফারিসের ঝাঁকানোতে আদিয়ার ঘুম ভেঙে গেল। সে পিট পিট করে চোখ মেলে তাকালো। চোখের সামনে ফারিসকে দেখে লাফিয়ে উঠল সে। এমন লাফিয়ে উঠলে কেন? ভূত দেখেছ? আদিয়া জবাব দিতে পারছে না। ফারিস তার চোখের সামনে নিজের মুখটা এনে গোল গোল চোখে তাকিয়ে দেখছে। জানতে চাইছে হয়েছেটা কি। পুরোটা বিষয় বুঝতে আদিয়ার মস্তিষ্ক একটু সময় নিল। সে নিজেকে ধাতস্থ করে বলল, কোথায় যাচ্ছেন? মসজিদে। তুমি উঠে নামাজ পড়ে নাও। আদিয়া মাথা নাড়ল। মেয়েটা এখনো বসে বসে ঢুলছে। কালকে শেষ রাতের দিকে ঘুমিয়েছে সে। ফারিস আহমেদ যেভাবে তাকে সাপের মতো পেঁচিয়ে ধরেছিল, ওইভাবে ঘুমানো যায়? ফজরের নামাজ পড়ে বাইরে বের হলো আদিয়া। ফিরোজা আহমেদ তখন বেরিয়েছেন। উঠে পড়েছো? হাসি মুখে জিজ্ঞেস করলেন তিনি। জি না, ফারিস মসজিদ থেকে আসেনি? এখনো না। আসো বাগানে যাই, সকাল সকাল হাঁটতে বেশ লাগে। দুজন বাগানে গেল। তোমার মায়ের রাগটা মনে হয় একটু বেশি, তাই না? আদিয়া আলতো হাসল, ঠোঁটে হাসি রেখেই বলল, এমনটা নয়। আসলে বাবা চলে যাওয়ার পর থেকে মা অল্পতেই বেশি রিয়াক্ট করে ফেলে। ওনার মনে হয় কেউ ওনাকে আর গুরুত্ব দেয় না তেমন। এমন হয়, মেয়েদের জীবনটাই আসলেই এমন। বিয়ের পর নতুন জায়গায় এসে নতুন মানুষদের সাথে থাকতে থাকতে আমরা আমাদের জীবন সঙ্গীর ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ি। একটা সময় আমাদের জীবনে জীবনসঙ্গীর থেকে গুরুত্বপূর্ণ আর কেউ থাকে না। সেই জীবনসঙ্গী যখন অসময় চলে যায়, জীবনটা কেমন অনর্থ লাগে। মনে হয় আমাদের কেউ নেই, আমরা একা, সম্পূর্ণ একা। ভদ্রমহিলা থামলেন। আদিয়া নিজেও বুঝে মায়ের কষ্টটা বুঝতে পারে বলেই সে মাকে সময় দিয়েছে। আদিয়ার এখানে কিছু করার নেই। সে চাইলেও কিছু করতে পারবে না। ওরা আর এসব কথা বলল না। সকাল সকাল এসব মন খারাপের কথা না বলাই ভালো। তারা বিভিন্ন গল্প করতে লাগলেন, বেশিরভাগ ফায়েজকে নিয়ে। আদিয়ার জন্য ফায়েজ কী সব পাগলামি করেছে সেসব বলেই হাসছে ভদ্রমহিলা। হাসছে আদিয়া নিজেও। প্রশান্তির হাসি। নিজের প্রতি ফায়েজের এই প্রগাঢ় ভালোবাসা আদিয়াকে প্রশান্তি দেয়। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ওরা ভেতরে এলো। ততক্ষণে ফাতিহা উঠে গেছে। সে সোফায় গাল ফুলিয়ে বসে আছে। তুই সকাল সকাল এমন গাল ফুলিয়েছিস কেন? গাল ফুলিয়েছি কি আর সাধে? তোমাদের জামাইয়ের আর্জেন্ট কাজ এসেছে, ফিরতে হবে। ফিরতে হবে মানে? এবার তো অনেক দিন থেকে যাওয়ার কথা ছিল। তাহলে তোমার জামাইকে গিয়ে জিজ্ঞেস করো। ফাতিহার কণ্ঠে রাগ। ফাতিহার স্বামী সৌরভ অস্ট্রেলিয়ায় একটা বড় কোম্পানিতে বেশ ভালো একটা পদে চাকরি করে। পজিশনটাও বেশ ভালো, সে সাথে বেতনটাও। তবে সমস্যা একটাই, তার ছুটি নেই। ছুটি থাকলেও ওই ছুটিতে বাংলাদেশে আসা যায় না, তাই তারা তেমন আসতেও পারে না বাংলাদেশে। এবার ভাইয়ের বিয়েকে উপলক্ষে করে এসে ফাতিহা ভেবেছিল বেশ কিছুদিন থেকে যাবে, কিন্তু হলো কই। আসতে না আসতেই তো যাওয়ার ঘন্টা বেজে গেল। ফাতিহা চলে যাবে শুনে আদিয়ার মনটাও খারাপ হয়ে গেল। ফাতিহার সাথে তো এখনো তেমন করে কথাটাও হয়নি তার ভালো মতো। তাছাড়া ফাতিহার ছেলে মেয়ে দুটোর সাথেও তো বন্ধুত্ব করা বাকি। ছেলে মেয়ে দুটো যা মিষ্টি দেখতে, যদিও তাদের সাথে কথা হয়নি এখনো আদিয়ার। কালকে যখন এই বাড়িতে এসেছে তখন বাচ্চা দুটো ঘুমাচ্ছিল। ওরা টুইন, দেখতে পুরো এক। জেন্ডার আলাদা না হলে কোনটাকে শনাক্ত করা বড্ড কঠিন হয়ে যেত। আদিয়া, একটু ফায়াজের কাছে যাও তো মা। তোমার ছেলে ঘুম থেকে উঠে কাউকে দেখতে না পেলে কান্না করে। আদিয়া মাথা দুলিয়ে ছেলের ঘরের দিকে পা বাড়ালো। আর ফিরোজা আহমেদ গেলেন রান্নাঘরের দিকে। নাস্তা বানাতে হবে, বাড়িতে জামাই এসেছে এতদিন পর। ভালো মন্দ রেঁধে না খাওয়ালে হয়। ফায়াজের রুমটা পুরোটাই নীল রং করা, সবটা ডোরেমন থিমে ডেকোরেট করা। নীল রং তার খুব প্রিয়, সাথে ডোরেমন। আদিয়া ফায়াজের রুমে গিয়ে দেখল বিছানার মাঝখানে চার হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে ফায়াজ। সে সাধারণত একা থাকে না, পাপার সাথেই থাকে। আজকে ভাই বোন আর পিপিকে পেয়ে পাপাকে ভুলে গেছে। এ নিয়েও ফারিস আহমেদের আফসোসের শেষ নেই। আদিয়া আস্তে করে ছেলের মাথার কাছে বসে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। চুলগুলো বেশ বড় হয়েছে, কাটতে হবে। আদিয়া ফায়াজের কপালে চুমু দিল একটা। এটা তার বাচ্চা, শুধুই তার। একটু পরে ফায়েজ নড়ে উঠল।
দুইবার এপাশ ওপাশ করে চট করে উঠে বসলো সে। চোখ দুটো তার এখনো বন্ধ। আদিয়া বসে বসে ছেলের কাণ্ড দেখছে। তার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু সে হাসতে পারছে না। পাছে ছেলে রাগ করে বসে। কিছুক্ষণ বসে বসে ঝিমিয়ে ফট করে চোখ খুলে তাকালো ফায়েজ। চোখের সামনে মাম্মাকে বসে থাকতে দেখে ভুরু কুচকালো সে। বুঝতে পারছে না এটা স্বপ্ন নাকি বাস্তব। মাম্মা এখানে কেমনে আসবে? মাম্মা, আদিয়ার চেহারায় হাত বুলিয়ে ডাকলো ফায়েজ। আদিয়া ফায়েজকে কোলে টেনে নিয়ে ওর গালে চুমু দিল, বলল, বলো সোনা। এটা তুমি? হ্যাঁ, এটা আমি। হাসি মুখে বলল আদিয়া। এবার হাসলো ফায়েজও। কালকে তো মাম্মা এসেছিল তাদের বাসায়, এখন থেকে তো মাম্মা তাদের সাথেই থাকবে। সকাল সকাল ফায়েজের মনটা ভালো হয়ে গেল। সে মায়ের কোলে লেপ্টে রইল। আদিও ছেলেকে কিছুক্ষণ আদর করলো। আদরের সময় শেষ, এবার ব্রাশ করতে হবে, ফ্রেশ হতে হবে, চলো। ফায়েজ ভদ্র ছেলেটির মতন মায়ের কথা মতন ওয়াশরুমে গেল। সে এসব টুকটাক নিজেই কাজ নিজেই করতে পারে। নাস্তার টেবিলে বসে আছে সকলে, নাস্তা করছে আর কথাবার্তা বলছে। ফাতিয়া এখনো গাল ফুলিয়ে রেখেছে। সৌরভ যদিও বলেছে ফিরতে হলে সে একা ফিরে যাবে। ফাতিয়া ছেলে মেয়েদের নিয়ে কিছুদিন থেকে তবেই ফিরুক। তবুও ফাতিয়া মানতে পারছে না, কারণ সে জানে এখন সৌরভ যতই কথাই বলুক সে ওদের ছেড়ে ফিরবে না। ওদের বগলতাপা করে তবেই ফিরবে। ফায়েজ তার মাম্মার হাতে নাস্তা করছে আজকে। ছেলেটার হাসি সরছে না মুখ থেকে। একদিনে এত এত ভালো ঘটছে তার সাথে। একদম ঘুম থেকে উঠেই মাম্মাকে পেয়েছে, এখন আবার মাম্মা খাইয়ে দিচ্ছে। নাস্তা করে ঘরে ফিরে এসেছে আদিয়া। ফারিস সৌরভের সাথে বাজারে গিয়েছে। শ্বশুর বাড়ির জন্য আজকে সৌরভ বাজার করবে, আর ফারিস আহমেদ গিয়েছে তাকে সঙ্গ দিতে। ফারিস আহমেদ বাজারে গিয়ে মনে পড়তে আদিয়া মুখ বাঁকালো। মনে পড়ল তার সাথে ফারিস আহমেদের প্রথম সাক্ষাতের কথা। আদিয়া জীবনের প্রথম সেদিন বাজারে গিয়েছিল, তাও আবার মাছের বাজারে। সে মাছ চেনে না, সে মাছ খায় না তেমন একটা। খাওয়ার মধ্যে চিংড়ি মাছটা খায়, চেনার মধ্যে শুধু ওই চিংড়ি মাছটাই চিনত সে। একদিন বাবার সাথে খুব যুদ্ধ লাগলো তার। যুদ্ধের এক পর্যায়ে সে বাবাকে চ্যালেঞ্জ ছুড়ে মারল, সে বাজার করবে, সে মাছ কিনে নিয়ে আসবে। তবে যখন হম্বিতম্বি করে বাজারের উদ্দেশ্যে বের হবে, মা পেছন থেকে বলেন বোয়াল মাছ নিয়ে আসতে। আদিয়া ঠিক আছে বলে বেশ ভাবের সাথে বাজারে গিয়েছিল। যতটা হম্বিতম্বি করে বাড়ি থেকে বেরিয়েছিল, বাজারে গিয়ে ততটাই বিপাকে বলল আদিয়া। একদম মাছের আষ্টে গন্ধ, তারপর মানুষের চাপাচাপি আর কোলাহল। বিরক্ত হলো আদিয়া, হাল ছাড়ল না। আজকে সে বোয়াল মাছ কিনে তবেই বাড়ি যাবে, এটা তার সম্মানের ব্যাপার। আদিয়া এগিয়ে গেল মাছের দোকানের দিকে। বেশ বড় বড় মাছ। কিছুক্ষণ বিজ্ঞের মতো নজর বুলিয়ে মাছগুলো দেখল সে। তাজা মাছ নিতে হবে, নরম মাছ নিলে মা আবার সেই মাছ তার দিকেই ছুঁড়ে মারবে। আদিয়া দু একটা দোকান ঘুরে একটা দোকানে এসে থামলো। এখানে মাছগুলো তাজা বেশি, কিছু মাছ এখনো জীবিত। মাছগুলো নড়ছে কেমন। মাছের কেজি কত করে? কোনটা নেবেন আফা? বোয়াল মাছ নিব। পাঙ্গাস মাছের দিকে হাত দিয়ে ইশারা করলো আদিয়া। ওইটা বোয়াল মাছ নয়, ওইটা পাঙ্গাস। বোয়াল মাছ এইটা। পাশ থেকে একটা গম্ভীর স্বর ভেসে এলো। আদিয়া পাশ ফিরে তাকিয়ে দেখলো একজন সুদর্শন পুরুষ চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সামনের দিকে মনোযোগ দিয়ে মাছ দেখছে। আদিয়া এবার সামনের দিকে তাকালো, দেখলো দোকানি মিটি মিটি হাসছে। আশেপাশে দু একজনও হাসছে। আদিয়ার বুঝতে বাকি রইল না, তারা মজা পেয়েছে বেশ। পাশের লোকটার উপর আদিয়ার রাগ হলো। হঠাৎ দুনিয়ার সমস্ত রাগ এসে জমা হলো লোকটার উপর। আপনার কাছে আমি জানতে চেয়েছি, সব জায়গায় নাক গলাতে কেন আসেন? লোকটা চোখ থেকে চশমা খুলে আদিয়ার দিকে তাকালো। অতি স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, আপনি কি পাগল? তেতে উঠল আদিয়া। কত বড় সাহস ব্যাটার, তাকে পাগল বলে? আপনার এত বড় সাহস, আপনি আমায় পাগল বলেন? আমি কোথায় পাগল বললাম? আমি তো শুধু জানতে চাইলাম। লোকটার কণ্ঠস্বর এখনো স্বাভাবিক, কোনো জড়তা নেই। আপনি একটা অভদ্র লোক, কোনো ম্যানার নেই। আদিয়া চলে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালো। আবার মাছ নেবেন না? দোকানি পেছন থেকে ডাকলো। আপনার মাছ আপনিই খান। সেদিন আদিয়ার ওখানে দাঁড়িয়ে নিজের ফাটা কপালকে দোষারোপ করতে করতে অন্য দোকানে গিয়েছিল। সেদিনে সেই অভদ্র লোকটাই ছিল ফারিস আহমেদ, যে কিনা এখন তার বর। এমন ভয়ানক কথা সে কোনোদিন ভেবেছিল বুঝি?
এক্সকিউজ মি। চিকন গম্ভীর স্বরে অতীত থেকে বেরিয়ে এলো আদিয়া। তার সামনে দাঁড়িয়ে আছে ফিয়া আর ফিয়াদ। তাদের চেহারা গম্ভীর, দেখে মনে হচ্ছে ভীষণ মনোযোগ দিয়ে কিছু ভাবছে। বাচ্চাদের মুখের গাম্ভীর্যতা দেখে আদিয়া আলতো আসলো, দোয়াতে দুজনের গাল টেনে দিয়ে বলল, হ্যালো। তুমি কি ফাইজের মাম্মা? প্রশ্ন করলো ফিয়াদ। ছেলেটার গলার স্বর একটু বেশি গম্ভীর। হ্যাঁ, আমি ফাইয়াজের মাম্মা। তুমি তো সত্যি ডলের মতো দেখতে। কণ্ঠের গাম্ভীর্যতা নামি উচ্ছ্বাসিত হয়ে কথাটা বলল ফিহা। আদিয়া আবারও হাসলো। তাহলে ফাইজ ঠিকই বলেছিল। আবারও নিজের গম্ভীর স্বরে কথাখানা বলল ফিয়াদ। এতটুকু ছেলের এমন গম্ভীর স্বরে অবাক না হয়ে পারল না আদিয়া। কি বলেছিল ফাইয়াজ? বলেছিল ওর মামা ডলের মতো দেখতে, একেবারে সত্যি কারের ডল। এবারের উত্তরটা দিল ফিহা। মেয়েটা তেমন গম্ভীর নয়। আদিয়া হাসলো। পাগল ছেলে তার, মায়ের প্রশংসা করতে একটুও কার্পণ্য করে না সে। অথচ ছেলের বাপকে দেখো, কথায় কথায় তার সাথে ঝগড়া করতে আসে। আচ্ছা, তোমাকে আমরা কি বলে ডাকবো? আমাকে? আমি তো সম্পর্কে তোমাদের মামি হই। তোমরা মামি বলেই ডাকতে পারো। মাম্মি কি? জানতে চাইলো ফিয়া। মাম্মার বউ? আদিয়া জবাব দেওয়ার আগে বিজ্ঞের মতো জবাব দিল ফিয়াদ। কণ্ঠস্বর এখনো স্বাভাবিক হয়নি তার। আগের মতোই নিজের গাম্ভীর্যতা বজায় রেখেছে ছেলেটা। আদিয়া হেসে ফিয়াদের গাল টেনে দিল আবারও। কাজটা বোধহয় ফিয়াদের পছন্দ হয়নি। সে চোখ মুখ কুঁচকে নিল। আদিয়া অবাক হয়ে ফিয়াদকে দেখতে লাগলো। বয়স কত হবে এদের? 8 বছর। এই বয়সেই এত ভাব এই ছেলের। বড় হলে করবি কি? এরই মধ্যে কোত্থেকে ফায়াজ এলো। সে এসেছিল মায়ের কাছে। এখানে সে ফিয়াদ ভাইকে দেখে ছেলেটা খুশি হলো। মাম্মাকে দেখছো ফিয়াদ ভাইয়া? দেখেছি। আবারও ফিয়াদের গম্ভীর স্বর। দোলের মতো না? ডলের মতন। ফিয়াদের উত্তর পেয়ে ফায়াজ খুব খুশি হলো। সে যখন বলেছিল তার মাম্মা ডলের মতো, তখন ফিয়াদ ভাইয়া বিশ্বাস করেনি। বলেছিল এমন মানুষ হয় না, মানুষ কখনো ডলের মতন হয় না। এবার ফিয়াদ ভাই বিশ্বাস করেছে ফায়েজের মাম্মা আসলে ডলের মতন সুন্দর। ফায়েজ মায়ের কোলে উঠে এলো। মায়ের নরম গাল দুটোতে চুমু দিল। কি ব্যাপার আজকে এত ভালোবাসা? আইসক্রিম খাবে মাম্মা? আসো আইসক্রিম খেতে যাই। একদম না, তোমার ঠান্ডা লাগবে। এমনিতেই সকালে 2টো কাশি দিয়েছো। ফায়েজ মুখ গোমরা করলো, তবে আদিয়া গলল না। ছেলেটার ঠান্ডার ধাত আছে। তার উপর এখন ভালোই শীত পড়ে। 19-20 হলে কিছু হয় তাহলে সর্বনাশ হবে। আদিয়া ফিয়াদ আর ফায়াজের সাথে বসে কিছুক্ষণ গল্প করলো। বাচ্চা দুটোর জন্ম, বেড়ে ওঠা সব অস্ট্রেলিয়া। তারপরও কত স্পষ্ট বাংলা বলে। মনে হয় না তাদের বেড়ে ওঠা ভিন দেশে, ভিন্ন ভাষাভাষীদের সাথে। বাজার শেষে বেলা 12টার দিকে ফিরে এলো ফারিস আর সৌরভ। সৌরভ দুহাত ভরে শ্বশুরবাড়ির জন্য বাজার করলো। এত বাজার দেখে ফিরোজা আহমেদ কিছুক্ষণ বকাঝকা করলেন সৌরভকে। এত কিছু আনার কি দরকার ছিল? সৌরভকে বকতে বকতে তিনি বাকি জিনিসগুলো গুছিয়ে রাখতে গেলেন। এখন আবার মাছ কাটতে বসতে হবে। অতগুলো মাছ কাটতে সময় কত লাগবে? ফায়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, বিশেষ করে মাছগুলো। মাছের প্রতি খুব আগ্রহ তার। কেমন করে নড়াচড়া করছে, দেখতে এত মজা লাগে। ফায়াজ একবার চোখ তুলে আদিয়াকে দেখলো। তারপর ফায়াজকে ডেকে নিয়ে আসলো নিজের কাছে। ছেলেটা হয়েছে মায়ের না ওটা, মাকে পেয়ে বাপকে ভুলে গেছে। মাছ চেনো ফায়াজ? ফায়াজ মাথা নাড়ালো, তবে বোঝা গেল না সে কি বুঝিয়েছে। ফায়াজ হাতের ইশারায় একটা মাছ দেখিয়ে বলল, বলো তো এটা কি মাছ? ফায়াজ আগ্রহী হলো, উত্তেজিত গলায় বলল, এটা পাঙ্গাইস মাছ। ছেলেটার উত্তরে শব্দ করে হেসে উঠল ফারিস। দৃষ্টি তার আদিয়ার দিকে। ফারিসকে আচমকা হাসতে দেখে বুড়গুজকে তাকালো আদিয়া। হলো কি এই লোকের? এমন পাগলের মতো হাসছে কেন? এমন করে হাসছো কেন? হাসছি কারণ তোমার ছেলে তোমার মতনই হয়েছে, বুঝলে? আমার ছেলে আমার মতো হবে না তো কি পাশের বাড়ির ভাবির মতো হবে? কি হয়েছে তাই বলুন। ফারিস আবারও হাসলো। তোমার ছেলে তোমার মতোই মাছ চেনে না। মা পাঙ্গাসকে বল বলে, ছেলে বোয়ালকে পাঙ্গাস বলে। তোমাদের নিয়ে আমি করবোটা কি বলো তো? ফারিসের কথায় আদিয়া ঠোঁট ফুলালো। মান সম্মান থাকলো না তার। আদিয়া একবার ফারিসকে দেখলো।
গোল গোল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে সে। আদিয়া আশাহত হলো। সে ভেবেছিল ছেলেটা বুদ্ধিমান হয়েছে, কিন্তু না, সে হয়েছে বেকল টাইপের। ছেলেকে বেশি বেশি করে বাদাম খাওয়াতে হবে, ছেলেকে চালাক বানাতে হবে। আদিয়া আরও একবার ছেলে আর ছেলের বাপকে দেখে চলে গেল শাশুড়ির কাছে। এখানে আর থাকা যাবে না, এখানে থাকলে ফারিস আহমেদ তাকে অপমান করার একটাও সুযোগ ছাড়বে না। খচ্চর লোক একটা। আদিয়া চলে যেতে দেখে ফারিস আবারও হাসলো। ফায়েজের গালে একটা চুমু দিয়ে বলল, আরে ব্যাটা তো কি মাছ নাই, মায়ের মতন এমন বলদ হলে চলবে? ফায়েজ আবারও আগ্রহী হয়ে উঠল। মাছের প্রতি ছেলের এমন আগ্রহ দেখে ফারিস ঠিক করলো ছেলেকে মাছ ব্যবসায়ী বানাবে। তখন রাত বাজে 9:30। রাতের খাবারের পর্ব শেষ করে আহমেদ ভিলার ড্রয়িং রুমে আড্ডার আসর বসেছে। ওরা বিভিন্ন কথা বলছে আর হাসছে। এরই মধ্যে আদিয়া সকলের জন্য পায়েস নিয়ে এলো। এই বাড়িতে সকলে রাতের খাবার খেয়ে মিষ্টি খায়। পায়েস আবার ফারিসের বেশ পছন্দ। সে মিষ্টি তেমন না খেলেও পায়েস খায় খুব মজা করে। সেজন্যই আদিয়া আজকে পায়েস বানিয়েছিল। পায়েসটা আদিয়া বরাবরই ভালো বানায়, যদিও আদিয়া প্রায় সকল রান্নাতেই পটু। আড্ডা শেষ হতে হতে বেজে গেল 10:30টার উপরে। বাচ্চারা তখন ঘুমে ঢুলুঢুলু করছে। ফাইয়াজ, আসো, রুমে গিয়ে ঘুমাবে। ফায়াজকে ডাকলো আদিয়া। আমি ফিহাদ ভাইয়ের সাথে ঘুমাই। ঘুমু ঘুমু কণ্ঠে জবাব দিল ফায়াজ। ছেলেটা ফিহাদের বেশ ভক্ত হয়েছে অবশ্যই সোনা। বলেই ফাতিহা ফায়াজকে কোলে তুলে নিল। পিপির কোলে উঠতেই ঘুমে তলিয়ে গেল ছেলেটা। ছেলের ঘুমটাও মায়ের মতন কারো হতে সময় নেয় না। আদিয়া ছেলের কপালে চুমু দিয়ে ফাতিহাকে রুমে পাঠিয়ে দিল। একে একে সকলে আড্ডা ভেঙে ঘরে চলে গেল। ফায়েজকে একবার দেখে রুমে এলো আদিয়া। রুমে এসে বিছানা ঝাড়ছে আদিয়া। তখন এরপর থেকে ফারিস আহমেদের সাথে সে একটাও কথা বলেনি। ফারিস আহমেদ যদিও এসেছিল 2-1বার কথা বলতে, আদিয়া তাকে পাত্তা দেয়নি। পাত্তা না পেয়ে সেও আর চেষ্টা করেনি। এতে করে যেন আদিয়ার রাগ অভিমানে রূপ নিল। ফারিস আহমেদ তবুও তার অভিমান বুঝল না। নিজের বধূর অভিমান বুঝবে না, এতটাও তো অবুঝ নয় সে। এসব ভেবে কেন যেন আদিয়ার খুব কান্না পাচ্ছে, তবে সে কাঁদল না। কেন কাঁদবে সে? ফারিস আহমেদের জন্য? হ্যাঁ, কোনো দিনও না। ফারিস আহমেদ তার কান্নার, তার অশ্রুর যোগ্য না। আদিয়া ভাবল, আসলেই কি তাই? ফারিস আহমেদ কি এতটাই অযোগ্য? মনে হয় না। এই লোক শিয়ানা, জাদু জানে এই লোক। আদিয়া আকাশ কুসুম চিন্তা ভাবনার মাঝে রুমে এলো ফারিস। আদিয়াকে গভীর মনোযোগে কিছু চিন্তা করতে দেখে আলতো করে হাসলো। সে হুট করে মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসলো তার। পা টিপে টিপে এসে আদিয়ার পেছনে দাঁড়ালো ফারিস। আঙ্গুল দিয়ে টোকা দিল আদিয়ার কাঁধে। আচমকা কোনো কিছুর স্পর্শ পেয়ে প্রায় লাফিয়ে উঠল আদিয়া। আদিয়াকে এমন লাফিয়ে উঠতে দেখে শব্দ করে হাসলো ফারিস। চমৎকার সেই হাসি, তবে আদিয়ার কাছে সেই হাসিটা চমৎকার লাগলো না। মনে হলো ফারিস আহমেদের মতন বিচ্ছিরি হাসি এই পৃথিবীতে আর কারোর নেই, ভবিষ্যতে আর কারোর হতেও পারে না। তুমি মনে হয় আসলে ব্যাঙের বিলুপ্ত প্রায় বংশধর। এবার স্পর্শ করলে লাফাবো না ভেবেছি, কি না কি এমন কেউ করে? এতদিনে আমার স্পর্শ করে চিনতে পারলে না? অবশ্য চিনবে কিভাবে? স্পর্শই করোনি তোমায়। স্পর্শ করার অনুমতি বা সুযোগ কোনোটাই তো দাওনি। ফারিস আহমেদের কণ্ঠ অন্যরকম হলো। আদিয়া আর চোখে একবার দেখলো ফারিসকে। লোকটা তার দিকেই তাকিয়ে আছে, চোখে তার আকাঙ্ক্ষা। আদিয়া ঢোক গেল, কি করতে চাইছে সে? ফারিস দুপা এগিয়ে এলো, মুখোমুখি দাঁড়ালো আদিয়ার। আদিয়া এখনো ফারিসের দিকেই তাকিয়ে আছে, টালমাটাল সেই দৃষ্টি। আদিয়ার এমন দৃষ্টি হয়তো ফারিস আহমেদকে আরেকটু বেসামাল করে দিতে বাধ্য। তবে ফারিস আহমেদ কি বেসামাল হলো? আমি কি তোমায় একটু ছুঁয়ে দেবো আদিয়া? শীতল ঠান্ডা স্বরে প্রশ্ন করলো ফারিস। তবে আদিয়ার ঠান্ডা থাকতে পারল না। বুকের ভেতর ধরম ধরম করতে লাগলো তার। কপাল বেয়ে সরু ঘামের রেখা নেমে এলো তার। সে উত্তর দিতে পারল না। তার শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেল যেন। আদিয়া নিজের দৃষ্টি নামিয়ে নিল। এমনিতেই ফারিস আহমেদ তার কাছে এলে সে এলোমেলো হয়ে যায়। নিজেকে আটকে রাখা কষ্টসাধ্য হয়ে যায়। মনে চাই গভীর আবেশে ফারিস আহমেদকে ছুঁয়ে দিতে,
যেখানে ফারিস আহমেদ তার সামনে এলেই এত কিছু হয়, এখন ফারিস আহমেদের এমন ঘোর লাগা দৃষ্টি। আদিয়ার অবস্থা মরিমরি। সে যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে সামলে রাখার। সে কিছুতেই ফারিস আহমেদের কাছে পরাস্ত হতে পারে না, কিছুতেই না। ফারিস আহমেদের সাথে আদিয়ার কেমন লড়াই তা সে নিজেও জানে না, শুধু জানে সে ফারিস আহমেদের কাছে আত্মসমর্পণ করবে না, কখনোই না। প্রেম ছাড়া কিছু আছে? অন্যায় হবে না? ফারিসের প্রশ্নে ধ্যান ভাগল আদিয়ার। সে আবারও চোখ তুলে তাকালো ফারিসের দিকে। চোখে তার হাজারো প্রশ্ন। সে আদিয়ার কাছে উত্তর জানতে চাইছে, কিন্তু এই প্রশ্নের উত্তর আদিয়া জানে না, নেই তার কাছে উত্তর। তুমি কি প্রেমে পড়েছো আদিয়া? আদিয়া মাথা নাড়ল। সে প্রেমে পড়েনি। ফারিস ঠোঁট কামড়ে হাসল, মাথা দুলিয়ে আবারও প্রশ্ন করল, তবে কি ভালোবেসেছো? আদিয়া এবারও স্বীকার করতে চাইল না। সে সম্পূর্ণ নাকচ করল। এবারও হাসল ফারিস। আদিয়াকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে আসলো, বলল, যেদিন প্রেমে পড়বে, ভালোবাসবে, সেদিন তোমাকে আমি ছুব। সমস্ত নিয়ম শৃঙ্খলা ভেঙে উন্মাদের মতন স্পর্শ করবে তোমায়। ততদিন নিজেকে প্রস্তুত করে নাও, নিজের শরীর আর মনকে প্রস্তুত করে নাও ফারিস আহমেদের উন্মাদনায় সামিল হতে। তখনও কোনো ডালবাহানা চলবে না, চলবে না কোনো অজুহাত। ফারিস আহমেদ থামল, দুটো নিঃশ্বাস নিল, তারপর চলে গেল ওয়াশরুমে। ফারিসের যাওয়ার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল আদিয়া, আর ভাবল লোকটা এমন কেন। কেটে গেল আরও কয়েকদিন। দেখতে দেখতে ফাতিহাদের যাওয়ার সময় হয়ে গেল। কালকে চলে যাবে তারা। ফাতিহারা চলে যাবে শুনে মা ছেলে দুজনেই গাল ফুলিয়ে বসে আছে। ফাতিহা ব্যাগ গুছাচ্ছে আর মা ছেলেকে দেখছে। প্রথম দেখাই যে কেউ বলে দিতে পারবে তারা মা ছেলে। তাদের চেহারায় একটু একটু মিল পাওয়া যায়। ফায়াজের চোখ দুটো কোথাও না কোথাও আদিয়ার মতন। ফাতিহা অবাক হয়ে মিল দেখে। তাদের মধ্যে মিল কিভাবে থাকতে পারে? তাদের চেহারায় একটুখানি মিল থাকলেও স্বভাব চরিত্রে তারা অনেকটাই এক। সেই একইভাবে গাল ফুলায় তারা, একইভাবে চোখ মুখ কুচকায়, কিছু কিছু বিষয়ে তারা একইভাবে রিয়াক্ট করে। এতটা মিল ফায়াজের তো ফারিসের সাথেও নেই। মা ছেলের দিকে তাকিয়ে ফাতিহা দীর্ঘশ্বাস ফেলল। হাতের কাপড়গুলো ব্যাগে রেখে এগিয়ে এলো। তোমরা এমন গাল ফুলিয়ে থাকলে আমি যাব কিভাবে বলো তো? আমারও তো খারাপ লাগছে না কি? এখন তোমরা এমন করলে তো বিপদ। আদিয়া, তুমি তো অবশ হলে চলবে? তোমাকে দেখে দেখে ফায়াজ যেমন করছে দেখো। আরও কিছুদিন থেকে গেলে হয় না? থাকতে তো আমিও চেয়েছিলাম, কিন্তু হলো না তো। তোমার ভাইয়ার যে অফিসে উপস্থিত থাকতেই হবে। তাহলে ভাইয়া চলে যাক, আপনারা থেকে যান আরও কিছুদিন। ফিয়াকে চিনেছো তো? বাপ ছাড়া মেয়ে চোখে অন্ধকার দেখে, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আসলেই তাই, ফিয়া হয়েছে বাপের ন্যাওটা। বেশিক্ষণ বাবাকে দেখে থাকতে পারে না, কান্নাকাটি শুরু হয়ে যায় তার। আদিয়া আর কিছু বলল না। বাবার সাথে মেয়েদের আলাদাই এক সম্পর্ক থাকে। পিপি আবার কবে আসবে তোমরা? ঠোঁট উল্টে প্রশ্ন করল ফায়াজ। ফাতিয়া ফায়াজকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে ধরল। এখন আর ফায়াজের শরীর থেকে অহমির ঘ্রাণ আসে না, আসে আদিয়ার ঘ্রাণ। ফাতিয়া হাসলো, হাসিটা প্রশান্তির। খুব শীঘ্রই আসবো সোনা। সত্যি? সত্যি বাবা। ফায়াজ মানল। ফাতিয়া ফায়াজকে কোল থেকে নামিয়ে বাকিটুকু গুছিয়ে নিল। পরের দিন ফাতিহারা চলে গেল। আহমেদ ভিলাও খালি হয়ে গেল। আদিয়া আর ফায়াজেরও মন খারাপ হয়ে গেল। ওদের মন খারাপ দেখে ফিরোজা আহমেদও গাল ফুলালো। ওদের তামাশা দেখে ফয়সাল আহমেদ আর ফারিস আহমেদ বিরক্ত হলো। যত সব মহিলা মানুষের নাটক। সকাল 8:30 খাটের উপর গালে হাত দিয়ে বসে আছে ফায়াজ। বসে আছে বলে ভুল হবে, সে মূলত মায়ের ঝগড়া দেখছে। না, এটাকে ঠিক ঝগড়া বলা চলে না, এটাকে বলে চুলোচুলি। সে এর আগে এমন দৃশ্য দেখেনি। এমন দৃশ্য সে এবারেই প্রথম দেখছে, তাই খুব মনোযোগ দিয়ে বিষয়টা দেখছে সে। মিরান বলেছিল তার মাম্মা পাপা এমন ঝগড়া করে, চুলোচুলি করে। সে বিশ্বাস করেনি। বড়রা কেন এমন করবে? তবে আজকে সে বিশ্বাস করেছে বড়রাও এমন অহেতুক কাজ করতে পারে। আপনি পুরুষ মানুষ, আপনার কেন রেডিওতে আয়না লাগবে? স্বৈরাচারী মহিলা। 21 দশকে এসো নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করো। পুরুষ হয়েছে বলে কি আমার কোনো অধিকার নেই? এত অত্যাচার কেন পুরুষের ওপর? পুরুষ মানুষ কেন নিজের ঘরে এমন অত্যাচারিত হতে হবে কেন?
আপনি সবসময় এক লাইন বেশি বুঝেন, বেশি কথা বলেন একেবারে। আপনি একটা জাতা। আমার কি কোনো বাক স্বাধীনতা নেই? পুরুষ মানুষের কি কোনো স্বাধীনতা নেই? এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। আপনি সরুন তো, আমাকে রেডি হতে দিন। আমি কেন সরবো? তুমি সরো। আরে বাবা, আমার চুল বাঁধতে হবে। আমি কি তোমার চুল ধরে রেখেছে? বাঁধতে না করেছে? আপনি না সরলে আমি কিভাবে বাঁধবো? তাহলে 2 মিনিট পরে এসো। না, এক্ষুনি। স্বামীর কথাই শুনতে হয়, নাহলে পাপ হয় পাপ। এত পাপ সইবে কেমনে? যাও বাবু, একটু পরে এসো, আমাকে রেডি হতে হবে। মাম্মা পাপ্পা তোমরা কি ঝগড়া করছো? আদিয়া উত্তর দেওয়ার আগেই ফায়েজের গলা পাওয়া গেল। ছেলের গলা পেয়ে আদিয়া আর ফারিস একসাথে তাকালো ছেলের দিকে। ছেলে গোল গোল চোখে তাদের দিকেই তাকিয়ে আছে, চোখে তার হাজারো কৌতূহল। আদিয়া ফারিস একে অপরের মুখ চাউচাই করলো। ঝগড়ার তালে পড়ে তারা ভুলে গিয়েছিল এখানে ফায়াজও আছে। না বাবা, ঝগড়া কেন করতে যাব? আমরা তো শুধু কথা বলছিলাম। বেঁকে হেসে বলল আদিয়া। মায়ের কথা ফায়াজ বিশ্বাস করলো না। সে নিজের চোখে দেখেছে ওরা দুজন এতক্ষণ কী সব কাজকর্ম করেছে। ঝগড়া করা ভালো নয়, ঝগড়া করতে হয় না, ঝগড়া করা ব্যাড ম্যানার্স। বেশ গম্ভীর আর বিজ্ঞ স্বরে কথাটা বলল ফায়াজ। তারপর খাট থেকে নেমে হেলে দুলে চলে গেল নিচের ঘরে। ফায়াজ চলে যেতেই আদিয়া তেড়ে এলো ফারিসের দিকে। ব্যাককন লোক একটা। ছেলের সামনে কি কি সব করছিলেন আপনি? আমি আবার কি করেছে? বেশ নাদান স্বরে কথাগুলো বলল ফারিস। ভাবখানা এমন, সে এই পৃথিবীতে আজকেই নতুন এসেছে। সে কিছুই চেনে না, কিছুই জানে না। আপনি আসলেই একটা অসহ্য লোক। আমার ছেলে থেকে দূরে থাকবেন আপনি। আমার ছেলে আপনার সাথে থাকলে আপনার মতো এমন অভদ্র হয়ে উঠবে। আদিয়া আর দাঁড়ালো না, চিরুনিটা নিয়ে বারান্দায় চলে গেল। আদিয়ার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকালো ফারিস। এসেছে ছেলের মা। আরে বাপ ছাড়া কি মা হওয়া যায় নাকি? বাপ যদি না থাকতো তুমি মা হতে কেমনি? ব্যাক্কেল মহিলা। মহিলা মানুষের বুদ্ধি আসলেই হাঁটুতে। ফারিস এবার আয়নার দিকে তাকালো। গুনগুন করে গান ধরল ফারিস। ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার জেলের কৌটাটা নিয়ে তার থেকে একটু জেল নিয়ে সুন্দর করে চুলগুলো সেট করে নিল। বারান্দা থেকে ফারিসের নাটক দেখছে আদিয়া। তার ভুরু দুটো কুঁচকানো। কি ব্যাপার? মনটা এত ফুরফুরে কেন এই লোকের? আজকে এই লোকের হলো কি? এত স্টাইল মেরে কেন রেডি হচ্ছে? আবার কোন প্রেমিকা পাতিয়েছে নাকি এই লোক? এই লোক কি কোনোদিন ভালো হবে না? আদিয়ার চোয়াল শক্ত হয়ে এলো। হনহন করে সে রুমের ভেতরে প্রবেশ করলো। ফারিস তখন আদিয়ার একটা ক্রিম নিয়ে মুখে মাখাচ্ছিল। আদিয়া সে সো মেরে ফারিসের হাত থেকে ক্রিমের কৌটাটা নিয়ে নিল। আপনি আমার জিনিসে হাত কেন দিয়েছেন? এই ভাবের দুনিয়ায় কি আমার আর কি তোমার? তুমিটাই তো আমার, আমি চাই তো তোমার পুরোটাই। রাখুন আপনার ডায়লগ। গালে ক্রিম ঘষতে ঘষতে ফারিস জবাব দিল। আচ্ছা দিলাম বাদ। এই আপনি এটা মুখে কেন দিচ্ছেন? চোখে দেখেন না এটা আই ক্রিম? এটা চোখে দেওয়ার জন্য? ফারিস অবাক হলো। চোখে দেওয়ার জন্য আলাদা ক্রিম হয় নাকি? এই প্রথম সে শুনল চোখের ক্রিমও হয়। সে তো সারা জীবন চোখে শুধু ড্রপি দিয়ে এসেছে। বিয়েটা করে তার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে দিনে দিনে। কত কিছু জানতে পারছে প্রতিদিন। ভাগ্যিস বিয়েটা করেছিল, তা না হলে তো সারা জীবন মূর্খই থাকা লাগতো। মূর্খতা থেকে বাঁচতে প্রত্যেকটা পুরুষেরই উচিত জীবনে একবার হলেও বিয়ে করা। আপনি আজকে এত গুছিয়ে তৈরি কেন হচ্ছেন বলুন তো? আবার কোনো প্রেমিকা পাতিয়েছেন নাকি? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। এগুলো কি বলো? ঘরে বউ বাচ্চা রেখে আমি প্রেমিকা পাতাবো? এসব বলতে হয় না, পাপ হয় পাপ। এখন কি আমার প্রেমিকা পাতানোর বয়স আছে? তাহলে এমন করে রেডি কেন হচ্ছেন? মুশতাক বলেছে সেজে গুজে থাকলে বউ তাড়াতাড়ি প্রেমে পড়ে। অবশ্য তুমি তো প্রেমে পড়েই আছো, শুধু স্বীকার করছো না। ফারিসা আমাদের কপাল খারাপ, তার কপালে বউয়ের আদর নেই, ভালোবাসা নেই। থাক বাদ দাও, আমি ফাইজের ঘরে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর দাঁড়ালো না ফারিস। সে হেলে দুলে চলে গেল ফায়াজের ঘরে। ফারিসের যাওয়ার দিকে তাকিয়ে রইল আদিয়া। লোকটা কি কিছু বুঝতে পারে না? এতটাই অবুঝ সে, এতটাই নাদান যে তাকে সব মুখে বলে দিতে হবে। আদিয়া এখন কি করবি? কি চাই সে? সে কি চাই আদিয়া তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে প্রেম নিবেদন করুক? তাকে বলুক, শুনুন হে ফারিস আহমেদ, আপনার ছেলের মা আপনার প্রেমে পিছলে পড়েছে। আপনি তার প্রেম গ্রহণ করে তাকে টেনে তুলুন,
তাকে উদ্ধার করুন। যত সব অসহ্যকর, অসহ্যকর, আরও অসহ্যকর। কিছুক্ষণ ফারিসকে বকাঝকা করে আদিয়া নিজেও বের হলো ঘর ছেড়ে, গেল ফাইয়াজের ঘরে। ড্রয়িং রুমে সোফায় বসে পত্রিকা পড়ছেন ফয়সাল আহমেদ। পাশে বসে স্বামীর সাথে কিছু একটা নিয়ে কথা বলছেন ফিরোজা আহমেদ। কথা বলার এক পর্যায়ে ওনার নজর গেল সিঁড়ির দিকে। আদিয়ার হাত ধরে নামছে ফায়াজ, পাশে ফারিস। কি সুন্দর একটা পরিবার। ফিরোজা আহমেদের চোখ ভরে এলো। এমন একটা পরিবারের আশাই তো তিনি করেছিলেন, এমন একটা পরিবারের স্বপ্নই তো তিনি দেখেছিলেন। অবশেষে স্বপ্ন সত্যি হলো বলে তা ভাই, দাদার কোলে লাফিয়ে উঠল ফায়াজ। ফয়সাল আহমেদ হেসে নাতিকে কোলে তুলে নিলেন। আয়াজ বুঝি স্কুলে যাচ্ছে? হ্যাঁ, ফায়াজ তার মাম্মা বাবার সাথে স্কুলে যাচ্ছে। তুমি অফিস যাচ্ছ আদিয়া? জি মা। আচ্ছা, তাহলে দুজনে লাঞ্চ পাঠিয়ে দিব। আদিয়া মাথা দুলালো। বিষয়টাতে যদিও তার একটু খারাপ লাগলো। দুপুরবেলা তিনি একা হাতে সব রান্না করবেন, যদিও হেল্পিং হ্যান্ড আছে, তবু একটু খারাপ লাগলো আদিয়ার। সেই সাথে একটু ভালো লাগলো বটে। ফিরোজা আহমেদ আসলেই ভালো একজন মানুষ। তিনি কখনোই আদিয়াকে বাড়ির বউদের মতো ট্রিট করেননি, সবসময় মেয়েদের চোখেই দেখেছেন। ফায়াজকে আনতে কে যাবে? সময় পেলে আমি যাব, ব্যস্ত থাকলে তোমাকে ফোন করে দিব। আচ্ছা, তো ফায়াজ সাহেব, স্কুলের পরে দেখা হচ্ছে। দিদুন আমার জন্য পুডিং বানিয়ে রাখবে। নাতির আবদারে হাসলেন ফিরোজা আহমেদ। ছেলেটা এত পুডিং পছন্দ করে, একেবারে ফায়াজের মতন। ছেলেটাও পুডিং পছন্দ করত খুব। ছেলেটার কথা ভেবেই দীর্ঘশ্বাস ফেলেন ফিরোজা আহমেদ। আল্লাহ তাআলা ছেলেটাকে এত তাড়াতাড়ি নিজের কাছে ডেকে না নিয়ে গেলেও পারতেন। দাদা দাদিকে বিদায় জানিয়ে ফায়াজ বাবা মায়ের সাথে স্কুলের পথে রওনা দিল। এই প্রথম সে বাবা মায়ের সাথে স্কুলে যাচ্ছে। আজকে সে মিরানকে দেখিয়ে দিবে। মিরান সবসময় ওর বাবা মায়ের সাথে স্কুলে আসে, আর ফায়াজকে দেখিয়ে মায়ের গালে চুমু দেয়। আজকে ফায়াজও মাম্মার গালে চুমু দেবে মিরানকে দেখিয়ে। আধা ঘন্টার মাঝেই ওরা এসে পৌঁছালো ফায়াজের কিন্ডারগার্টেনের সামনে। ফারিস গাড়ির ইঞ্জিন বন্ধ করতেই গাড়ির দরজা খুলে আদিয়া নেমে এলো। পেছনে দরজা খুলে ফায়াজকে নামালো সে। ফায়াজ নেমে দাঁড়িয়ে মায়ের হাত ধরে থাকলো, চোখ তার কিন্ডারগার্টেনের গেটের দিকে। আদিয়া ছেলের মতিগতি বুঝতে অক্ষম হলো। সে ভুরু কুঁচকে তাকিয়ে রইল ছেলের দিকে। বাবু কিছু খুঁজছো? গম্ভীর গলায় জবাব দিল ফায়াজ। কি খুঁজছো? মিলানকে। মিরানকে? মিরানকে তো ভেতরে গেলেই পেয়ে যাবে। চলো ভেতরে যাই। ভেতরে তুলে গেছে। বলতে পারছি না, চলে না এলেও তো চলে আসার কথা। তুমি যাও ভেতরে। ভেতরে গেলে তো তুলবে না। চলবে না মানে? ফায়াজ জবাব দেওয়ার আগেই মিরানদের গাড়িটা এলো। গাড়িটা থামতেই গাড়ি থেকে লাফিয়ে নামলো মিরান, তারপর তার মা। মিরানকে আসতে দেখে খুশি হয়ে গেল ফায়াজ। ছেলেকে এতটা খুশি হতে দেখে আবারও ভুরু কুঁচকাল আদিয়া। কাহিনী কি? ফায়াজ এবারে আদিয়ার হাত ধরে এগিয়ে গেল মিরানদের কাছে। ওদের পিছন পিছন ফারিসও গেল। সে এতক্ষণ যাবৎ মা ছেলেকেই দেখছিল হিংসুটে চোখে। মা ছেলের এত ভালোবাসা তার একেবারে সহ্য হয় না। ফায়াজ আদিয়ার হাত ধরে একেবারে গেটের কাছে এসে থামলো। তার সামনেই মিরান আর ওর মা দাঁড়িয়ে আছে। মিরান ফায়াজকে দেখিয়ে ওর মায়ের গালে ছোট্ট করে একটা চুমু খেলো, ঠোঁটের কোণে তার হাসি। ফায়াজ নিজেও হাসলো মিরানের হাসি দেখে। মায়ের মুখের দিকে তাকিয়ে তাকে কোলে নেওয়ার জন্য ইশারা করলো সে। ছেলের ইশারা বুঝতে পেরে ছেলেকে কোলে তুলে নিল আদিয়া। সে এখনো ছেলের কাজ কারবার বুঝতে পারছে না। ফায়াজ এবারে নিজের ছোট ছোট দুটো হাত দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে নিজের মুখটা এগিয়ে নিয়ে গিয়ে মায়ের দুই গালে 4টে চুমু দিল সে। চুমু দেওয়া শেষ হতেই মায়ের কোল থেকে নেমে গেল ফায়াজ। আর দাঁড়ালো না সে, সোজা চলে গেল কিন্ডারগার্টেনের গেট ধরে। ছেলের যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল আদিয়া। তার আর বুঝতে বাকি নেই কিছু। পেটে না ধরলেও তো সে এই ছেলের মা। ছেলের কর্মের পিছনের কারণ বুঝবে না বুঝি? আদিয়া ঘাড় বাঁকিয়ে ফারিসের দিকে তাকালো। তাকিয়ে দেখলো কিভাবে একজন দামড়া লোক মা আর ছেলের ভালোবাসা দেখে হিংসে জ্বলে খাক হয়ে যাচ্ছে। ছেলেটা আসলেই বাপের মতন হয়েছে, একেবারে হিংসুটে। গাল ফুলিয়ে গাড়ি ড্রাইভ করছে ফারিস।
কোনো কথা বলছে না সে, মুখে কুলুপ এঁটেছে যেন। আদিয়া একটু পরপর কোনা চোখে নিজের স্বামীকে দেখছে। এমন গম্ভীর আর চুপচাপ থাকার মানুষ তো ফারিস আহমেদ নয়। তাহলে হলো কি? ছেলে চুমু দেয়নি বলে রাগ করেছে হবে হয়তো। আদিয়া দীর্ঘশ্বাস পেল। এই 29 বছর বয়সী দামড়া বাচ্চার ছেলেটাকে নিয়ে সে কি করবে? ফায়াজও এমন অবুঝের মতন আচরণ করে না সব সময়। তাকে বোঝালে সে বুঝে। আর এই লোক, আদিয়ার মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় এত বড় একটা কোম্পানি এই লোক চালায় কিভাবে? এতগুলো লোককে একসাথে এই লোক সামলায় কিভাবে? এমন গাল ফুলিয়ে থাকার হেতু কি? ফারিস যেন এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিল। সে সম্পূর্ণ দৃষ্টিতে আদিয়ার দিকে তাকালো। আমার কি মনে হয় জানো, আমি একটা আঁটি। মানে? তোমার আর তোমার ছেলের ভাব ভালোবাসা দেখলে এর চেয়ে বেশি কিছু আমি নিজেকে ভাবতে পারি না। কেমন তোমরা আমে দুধে মিশে যাও, আর আমি অবহেলিত আর্টিটির মতন তাকিয়ে তাকিয়ে দেখি। ছেলেটা যে এতটা পোল্ট্রিবাজ হবে তা তো জানতামই না আমি। যদি জানতাম তাহলে কি এতকাল ছেলের পটি পরিষ্কার করতাম? এতকাল তার পটি পরিষ্কার করলাম আমি, এবং সে মাকে পেয়ে বাপকে ভরে যায়। মাকে সেই গুনে গুনে 4টা চুমু দিতে পারে, আমাকে একটাও দিল না। তার কি চুমুর ভান্ডার ফুরিয়ে যেত আমাকে একটা চুমু দিলে? আপনি কি জানেন আপনি যে চরম মাত্রা একজন হিংসুটে লোক? না, জানি না। তোমাদের সাথে তো এমন হয় না, তাই তোমরা আমার কষ্টটা বুঝবে না। কথাখানা শেষ করে আবারও গাল ফুলালো ফারিস। আদিয়া আর কিছু বলল না। সে কিছু বলতে পারল না। এই আধা পাগল লোককে কি বলবে সে? আদিয়া আজকেও অফিসে যাবে না। প্রথমে যাবে ব্যাংকে, তারপর যাবে বাপের বাড়ি। ফারিসের গাড়িটা এসে থামলো ব্যাংকের সামনে। আদিয়া সিট বেল্ট খুলতে যাবে তার আগেই ফারিস তার হাত চেপে ধরল। আদিয়া প্রশ্নবিদ্ধ চোখে তাকালো তার দিকে। ফারিস আদিয়ার চোখের দৃষ্টিতে পাত্তা দিল না বিশেষ। সে চট করে আদিয়ার গালে 2টো চুমু দিল। চুমু দিয়ে আলগোছে আদিয়ার সিট বেল্ট খুলে দিল সে। আদিয়া আহমুখের মতন তাকিয়ে রইল ফারিসের দিকে। এভাবে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। আমি তোমাদের মা ছেলে মতন এত কিপটে না। তোমাদের দেওয়ার জন্য আমার ভান্ডারে অনেক চুমু রয়েছে। আমি চাইলে তোমাদের সকাল বিকাল 200টা করে চুমু দিতে পারি। আমি কি তোমাদের মতো নাকি যথেষ্ট হিংসুটে কিপটে মানুষজন? আদিয়া কিয়ৎক্ষণ ফারিসের দিকে তাকিয়ে রইল। এই লোকের মাথায় আসলেই গন্ডগোল আছে। ডাক্তার দেখানো উচিত তার। ফারিস আদিয়াকে ব্যাংকের সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। ফারিস যদিও থাকতে চেয়েছিল, আদিয়া থাকতে দেয়নি, জোর করে তাকে পাঠিয়ে দিয়েছে। এভাবে অফিস কামাই দেওয়ার কোনো মানেই হয় না। এমনিতেই ফারিস ইদানিং কাজে বড্ড অবহেলা করছে। বিয়ে করে লোকটার কাজের প্রতি ফাঁকিবাজি বেড়ে গিয়েছে। আদিয়া ব্যাংকে গিয়ে নিজের স্যালারি তুলো। স্যালারির পুরোটা আসেনি। লোন নেওয়ার জন্য কেটেছে 8,000, আর অকারণে ছুটিতে যাওয়ার জন্য কেটেছে 2,000। আদিয়া টাকা তুলতে পেরেছে মোট 17,000। টাকাটা হাতে পেয়ে আদিয়া মনে মনে ফারিস আহমেদকে 3টে গালি দিল। বেটা আসলে একটা বদ, মনে চাই মাথা ফাটিয়ে দিতে। খচ্চর লোক একটা। ঠিক তার স্যালারি কেটে নিয়েছে। এই 2,000 টাকা দিয়ে ফারিস আহমেদ কোন রাজপ্রাসাদ বানাই তাও দেখে নেবে আদিয়া বিনতে সালেহ। তার সাথে পাঙ্গা নিতে এসে ফারিস আহমেদ ভালো করেনি। আদিয়া স্যালারি নিয়ে সোজা চলে গেল নিজের বাসায়। প্রথমে ভেবেছিল কিছু বাজার সদাই করে নিয়ে যাবে, তারপর কি ভেবে যেন আর বাজারে গেল না। ওদের কখন কি দরকার হয়, বাসায় কি আছে কি নেই তার কিছুই জানে না সে। তার সেভাবে কথাও হয় না বাসায়। আমিনার সাথে 2-1 দিন পর পর কথা হয় তার। বিয়ে করে যাওয়ার পর আতিকের সাথে কথা হয়েছে মোটে 2 বার। মায়ের সাথে তো কথা বলাই হয় না, সে যে বন্ধ হয়েছে আর কথাই হয়নি। আদিয়া দীর্ঘশ্বাস ফেলে রিকশায় চেপে বসলো। না জানি মা আজকে আবার কেমন রিয়াক্ট করবে, আজকে কথা বলবে কি না তাও সে জানে না। প্রায় আধা ঘন্টা পর আদিয়া রিকশাটা এসে থামলো তাদের গেটের সামনে। আজ কতগুলো দিন পর আদিয়া সেই চেনা রাস্তা দিয়ে চেনা বাড়িটাই এসেছে। বাড়িটাই কিছুটা বদলায়নি, সবকিছু সে আগের মতনই রয়ে গিয়েছে। শুধু বদলে গেছে মানুষগুলো, বদলে গেছে তাদের আচরণ। আদিয়া গেট ঠেলে দিয়ে ছোট ছোট পায়ে ভেতরে প্রবেশ করলো। আস্তে করে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এলো। কলিং বেলে হাত টেকে 2 সেকেন্ড কিছু একটা ভাবলো সে। ভাবনা চিন্তার অন্ত ঘটিয়ে সে বেল চেপে দিল। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। মায়ের কি রাগ পড়েনি এখনো? মা কি এখনো রেগে আছে তার উপর?
দুবার কলিং বেল চাপতেই দরজা খুলে দিল আতিক। বোনকে এতদিন পর দেখে বেশ খুশি হলো ছেলেটা। আপা কতদিন পর এসেছিস? ভালো আছিস আপা? এক নাগারে প্রশ্নগুলো করে দম নিল আতিক। আদিয়া হাসলো আতিকের অবস্থা দেখে। আমি ভালো আছি, তোদের কি অবস্থা? আমরাও ভালো আছি। আয় ভেতরে আয়। আদিয়া ভেতরে ঢুকলো। বাসায় আর কেউ নেই? না, আজকে ছোটপার কলেজে মিটিং ছিল। ছোটপা আবারও ফেল করেছে। এই আপা, ছোটপা এমন কেন রে? এত ফেল কেমনে করে ও? এত ফেল করার পরেও মা ওরে কিছু বলে না? দেখিস আজকেও কিছু বলবে না, উল্টো আসার পর পায়েস রান্না করবে আপার জন্য। আদিয়া বলল না কিছু। এটা কোনো বিষয়? ফেল একটি সাধারণ বিষয়। ফেল না করলে পাশের গুরুত্ব কমে যায়। বাজার তো মনে হয় করিসনি এই মাসে। এই নে টাকাগুলো রাখ, মা এলে মাকে দিয়ে দিস। কি কি লাগবে জেনে নিয়ে বিকেলে বাজার করে নিয়ে আসিস। বাজার তো করাই আছে। করা আছে? হ্যাঁ, দুলাভাই তো সেদিন এতগুলো বাজার করে দিয়ে গেল। আতিকের কথা শুনে অবাক হলো আদিয়া। দুলাভাই মানে ফারিস আহমেদ। ফারিস ওদের বাড়িতে বাজার করে দিয়ে গেছে? কবে, কখন? ফাইয়াজের পাপা বাজার করে দিয়ে গিয়েছিল। ফায়াজের পাপা কি আপা? আরে তোর দুলাভাই। হ্যাঁ, মাস টেনে শেষ হলো তার পরের দিনই তো দুলাভাই এলো। বাজার সদাই করে নিয়ে এসেছিল। মায়েরার আমার সব ঔষধ নিয়ে এসেছিল। আতিকের কথাই আদিয়া আরো অবাক হলো। আজকে মাসের 7 তারিখ। ফারিস আহমেদ মাসের প্রথম দিনই এসে সব দিয়ে গেছে। এতদিকে নজর লোকটার কই? তাকে তো লোকটা এই বিষয়ে কিছু বলেনি। বলে কি হতো? সে কি ঝগড়া একটু কম করতো না তার সাথে? আজমকে ফারিস আহমেদের প্রতি আদিয়ার ভালো লাগাটা মাথা চাড়া দিয়ে উঠল। লোকটাকে কাছে পেলে হয়তো ধরে দুটো চুমুও সে দিয়ে দিত। এই আপা, একটু চা বানিয়ে খাও তো। অনেকদিন তোর হাতে চা খাই না। ছোটপা তোর মতো ভালো চা বানাতে পারে না। কেমন যেন পাঞ্চে লাগে ওর বানানো চা। ভাইয়ের কথাই হাসলো আদিয়া। ভাইয়ের মাথায় চুলগুলো এলোমেলো করে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। দু ভাই বোন অনেকদিন পর একসাথে বসে চা খেলো, আড্ডা দিল। আদিয়া বেশ অনেকক্ষণ মা আর আমিনার জন্য অপেক্ষা করলো। ওদের ফোন করে ছিল অবশ্য একবার, ওরা কেউ ফোন তুলেনি। দেরি হয়ে যাওয়ায় আদিয়া আর বসলো না, চলে গেল। স্কুল থেকে ফায়াজ তাকে না পেলে আবার দাদিকে বিরক্ত করা শুরু করে। পরের দিন সকালবেলা আদিয়া আর ফারিসের মধ্যে আবারও ছোটখাটো একটা যুদ্ধ শুরু হয়ে গেল। তৈরি হওয়ানি যুদ্ধে কেউ জয়লাভ করলো না, আর না কেউ পরাজিত হলো। ফায়াজের দেরি হয়ে যাবে বলে যুদ্ধটা অমীমাংসিতই রয়ে গেল। ফায়াজকে কিন্ডার গার্ডেনের সামনে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে তারা অফিসে চলে গেল। ফারিস তখন অফিসে বসে একটা গুরুত্বপূর্ণ ফাইল দেখছিল। আদিও ভীষণ ব্যস্ত। এতদিন ফাতিহারা ছিল বিধায় আসা হয়নি অফিসে। এতদিন কামাই দেওয়ার ফলে অনেকগুলো ডিজাইন জমে গেছে তার, সেগুলো নিয়েই কাজে মগ্ন সে। কাজ না করলে তো আর পরে আবার ফারিস আহমেদ তার স্যালারি কেটে নেবে। এমনিতেই গত মাসে তার 2000 টাকা কেটে নিয়েছে বদমাইশ লোক একটা। দুজনেই তখন ব্যস্ত সময় পার করছিল। এমন সময় ফায়াজের কিন্ডার গার্ডেন থেকে ফোন এলো। সে নাকি কোনো ছেলে নাক ফাটিয়ে দিয়েছে মেরে। গার্ডিয়ান কল করা হয়েছে। ফারিস অবাক হলো ভীষণ। ফায়াজ এমন কাজ করেছে তার বিশ্বাসই হচ্ছে না। বয়স কত হয়েছে ছেলের? এখনই সে মানুষের নাক ফাটিয়ে বেড়ায়। ফারিস আদিয়াকে বগল দাবা করে ছুটল ফায়াজের কিন্ডার গার্ডেনের স্কুলের দিকে। ফায়াজের প্রিন্সিপালের সামনে বসে আছে আদিয়া আর ফারিস। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ফায়াজ। শার্টের হাল তার বেহাল, চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। এই তো সকালবেলা আদিয়া কি সুন্দর করে চুল আশ্রে দিল ছেলের। ফারিস কি সুন্দর করে শার্টটা ইন করে দিল। এখন সেসবের কিছুই নেই। আদিয়া ছেলের দিকে তাকে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেল। এতটুকুন একটা ছেলে নাকি আরেকটা ছেলের নাক ফাটিয়ে দিয়েছে মেরে। কি দিয়ে মেরেছে? নিজের ওয়াটার বোতল দিয়ে ভাবা যায়। আদিয়া এবার ফারিসের দিকে তাকালো। সে মনে মনে নখ কামড়াচ্ছে। আমরা আসলেই অনেক দুঃখিত স্যার। আমরা আজকেই ওকে বাড়ি নিয়ে গিয়ে বুঝাবো। সে তো আপনারা বুঝাবেন, কিন্তু ছেলের দিকে আরেকটু ভালো মতন খেয়াল রাখা উচিত ছিল মিসেস আহমেদ। ফায়াজ এমন উগ্র না তা আমরা সবাই জানি। আজকে কি যে এক কাণ্ড করলো ছেলেটা। আমি কি ওই ছেলেটার সাথে একবার দেখা করতে পারি?
দেখা করতে হলে তার বাসায় যেতে হবে। ওকে একটু আগেই ওর বাবা মা এসে নিয়ে গেছে। ওর বাবা মা কি ফায়েজকে কিছু বলেছে? এতক্ষণে মুখ খুলল ফারিস তার ছেলে যে একজনের নাক ফাটিয়ে দিয়েছে মেরে, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার চিন্তা তার ছেলেকে কেউ কিছু বলেছে কিনা। কেন রে, তোর ছেলে কি এমন মহৎ কর্ম করেছে যে তাকে কিছু বলা যাবে না? ওদের মনে হয় না ফায়াজের সাথে দেখা হয়েছিল। ওই ঘটনার পর থেকে ফায়াজ আমার রুমেই ছিল। এবারে শান্ত হলো ফারিস। তার ছেলে কিছু বলে বিষয়টা তার পছন্দ হতো না খুব একটা। তার ছেলেকে আজ অব্দি সে নিজের কিছু বলেনি, অন্য কেউ বলবে। বাবারে, ফারিস আহমেদ তার মাথা ফাটাবে না বলছি। প্রিন্সিপালের সাথে কিছুক্ষণ কথা বলে ফায়াজকে নিয়ে বের হলো আদিয়া আর ফারিস। ওরা তিনজনই চুপ, কেউ কিছু বলছে না। ফায়াজ মায়ের হাত ধরে বাবা মায়ের মাঝখানে হাঁটছে। একটু আগে আগে সে একজনের নাক ফাটিয়ে দিয়ে এসেছে। তার হাঁটা চলাই বোঝা যাচ্ছে না, কেমন ফুল বাবুটির মতন হেঁটে চলেছে। মায়ের হাত ধরে আদিয়া ছেলেকে পর্যবেক্ষণ করছে। এতটা নির্বিকার কিভাবে সে? তার কি মনে ভয় ডর লাগছে না কিছু? এখন যদি তাকে তার অপরাধের জন্য কঠিন পানিশমেন্ট দেওয়া হয়, তখন পানিশমেন্ট তো সে অবশ্যই পাবে। এতটুকু ছেলের সাহস কি করে হয় একটা বড় ক্লাসের ছেলের নাক ফাটিয়ে দেওয়ার? এতটুকু বয়সে এতটা অ্যাগ্রেসিভ হলে বড় হলে কি করবে এই ছেলেকে নিয়ে আদিয়ার চিন্তা পারল। তারা গাড়িতে এসে বসলো। ফার্স্ট গাড়ি স্টার্ট দিতে নিলে বাধা দিল আদিয়া। সে এখনই ফাইয়াজের সাথে কথা বলতে চায়। ফারিস অমত করল না। ফাইয়াজ, এসব কি? তুমি ওকে মেরেছো কেন? গম্ভীর গলায় জিজ্ঞেস করলো আদিয়া। ও মাহিকে বিরক্ত করেছে তাই। মাহি? কে মাহি? ভুরকুচকে জানতে চাই ফারিস। মাহি আমার গার্লফ্রেন্ড। ছেলের কথাই আদিয়া আর ফারিস দুজনেই আক্কেল গুরুম হলো। এই ছেলে বলে কি? এই বয়সে গার্লফ্রেন্ড পাতিয়ে ফেলেছে? আদিয়া আর ফারিস একজন আরেকজনের মুখ চাউচাই করতে লাগলো। এই ছেলে আসলেই বাপের কপি হয়েছে। বাপের আরও এক কাঠে উপর এসে। বাপটা তো অনার্সে উঠে মেয়ে ভাগিয়েছিল, তা নাকি এখনই গার্লফ্রেন্ড আছে। এ ছেলে কখন মেয়ে ভাগাবে কে জানে। ফারিস বিড়বিড় করে কথাটা বলল। আদিয়া তা স্পষ্ট শুনতে পেল। বিরক্ত হলো বটে সে। আদিয়া দৃঢ় বিশ্বাস ফায়েজ এই লোকের সঙ্গে থেকেই শিখেছে। বাপের যদি চরিত্র ঠিক না থাকে, ছেলে তো এই বয়সে প্রেমিকা পাতাবেই। শুধু মাহিকে বিরক্ত করেছে বলে তুমি নাক ফাটিয়েছ? ফায়েজ মাথা দুলালো, যার অর্থ না শুধু মাহিকে বিরক্ত করার জন্য সে ওই ছেলের মাথা ফাটায়নি। আর কি করেছে ও? ফায়েজ বলতে চাইল না, সে মাথা নুইয়ে রাখলো। এতক্ষণ সে নির্বিকার থাকলেও এবার তার চোখ লাল হয়ে উঠতে শুরু করলো। ফারিস ছেলের চোখের রং পরিবর্তন হওয়া দেখলো, মন দিয়ে দেখলো। ফায়াজ যখন কোনো কিছু নিয়ে রেগে থাকতো বা রেগে যেত, তখন ওর চোখের রং এভাবেই পরিবর্তন হতো। ফায়াজও কি তবে কোনো কারণে রেগে আছে? ফারিস ফায়াজকে টেনে এনে নিজের কোলে বসালো। ছেলের চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিল যত্ন করে। তারপর ছেলের হাত দুটো ধরল কোমল করে। ফায়াজ, তুমি কি তনের উপর রেগে আছো এখনো? ফায়াজ আবারও ঝাঁকালো, অর্থাৎ হ্যাঁ, সে এখনো তনয়ের উপর রেগে আছে। কি করেছে তনয়? তোমাকে বুলি করেছে? বলেছে কিছু তোমাকে? ফায়াজ এবারও চুপ। ফারিস একবার আদিয়ার দিকে তাকালো। আদিয়া নিজেও বুঝতে পারছে না ফায়াজ এতটা অ্যাগ্রেসিভ কেন হলো। ফাইয়াজ, নরম গলায় ছেলেকে ডাকলো আদিয়া। মায়ের একটুখানি আশকারা পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল ফায়াজ। ছেলেকে এমন হঠাৎ কাঁদতে দেখে দুজনেই বিচলিত হয়ে উঠল। ফাইয়াজ কাঁদছো কেন সোনা? কেউ কিছু বলেছে? তনয় তোমাকে মেরেছে? কোথায় মেরেছে? ব্যথা পেয়েছো তুমি বাবা? বাবা মায়ের একের পর এক প্রশ্ন, তবে ছেলের উত্তর এলো না। ছেলে বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে ব্যস্ত। এবার আদিয়া ফায়াজকে টেনে নিজের কাছে আনলো। ফায়াজ এখনো কাঁদছে। আদিয়া যত্ন করে ছেলের চোখ মুছে দিল। কেঁদে কুটে তার ফর্সা মুখটা টকটকে লাল হয়ে আছে। ফাইয়াজ, কি হয়েছে বাবা? কাঁদছো কেন? মাম্মাকে বলো। এই যে তুমি কাঁদছো, তো দেখে তো মাম্মা কষ্ট পাচ্ছি, তাই না? বাবা কষ্ট পাচ্ছে। আদিয়ার কথা শেষ হতে না হতেই কথাটা বলল ফারিস। আদিয়া রাগী দৃষ্টিতে তাকালো তার দিকে। নিভে গেল ফারিস। কি আশ্চর্য, সে কি ছেলের জন্য কষ্ট পায় না নাকি? দুঃখ কষ্ট কি সব তার মা ছেলের নামে দলিল করা নাকি?
তনয় তোমায় মেরেছে? ফায়াজ মাথা নাড়িয়ে না বুঝালো। কিছু বলেছে? ফায়াজ উপরে নিচে মাথা ঝাঁকালো। কি বলেছে? ফট করে প্রশ্ন করলো ফারিস। আদিয়া আবারও রাগী দৃষ্টিতে তাকালো। এবার আর নিবল না ফারিস। বলো ফাইয়াজ, কি বলেছে তনয় তোমায়? বলেছে মাম্মা মাম্মা হয় না, পাপ্পা পাপ্পা হয় না, আমাকে ভালোবাসে না, আমাকে নাকি কোথায় রেখে আসবে। সেখানে সব ছোট বাচ্চারা থাকে, যাদের মাম্মা পাপ্পা থাকে না, তারা সেখানে থাকে। ভেঙে ভেঙে কথাগুলো বলছিল ফাইয়াজ। আদিয়া ছেলেকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। চোখ দুটো তার অশ্রুতে টইটম্বর হয়ে উঠেছে। ফায়াজের কথা শুনে ফারিসের চোয়াল শক্ত হয়ে এলো রাগে। ওই বেয়াদব ছেলের এত বড় সাহস তার ছেলেকে এসব বলতে আসে। কিন্তু ফারিস ভাবতে বাধ্য হচ্ছে, ওই ছেলে এত কিছু বলতে কিভাবে পারলো? সে কিভাবে জানলো তারা ফায়াজের বায়োলজিক্যাল বাবা মা নয়? বিষয়টা চিন্তার। ওই ছেলের সম্পর্কে খোঁজ নিতে হবে। আদিয়া সময় নিয়ে ছেলেকে শান্ত করলো। ফায়াজের কান্না থামলেও তার ছোট্ট দেহটা থেকে থেকে কেঁপে উঠছে। ফাইয়াজ, এই দেখো, আমি তোমার মাম্মা, এটা তোমার পাপা, আমরা তোমার বাবা মা, আর আমরা তোমায় খুব ভালোবাসি, অনেক ভালোবাসি আমরা আমাদের ফাইয়াজকে। আমরা আমাদের ফাইয়াজকে কোথাও যেতে দেব না, সব সময় নিজেদের কাছেই রাখবো, দরকার হলে লুকিয়ে রাখবো আমাদের কাছে, ওকে? সত্যি? সত্যি? তুমি কারো কথায় কান দেবে না, যে যা ইচ্ছে বলুক। মনে রাখবে আমরা তোমাকে অনেক ভালোবাসি। ফায়াজ বুঝলো তার মাম্মা পাপাকে অনেক ভালোবাসে। আর একটা কথা, এভাবে ঝগড়া করবে না কখনো, এটা ভালো নয়। ভালো নয় মানে? ওকে কেউ কিছু বললেও চুপ করে থাকবে নাকি? বুড়ো কুচকে আবারও মা ছেলের কথার মাঝখানে নিজের লম্বা নাকটা ঢুকিয়ে দিল ফারিস আহমেদ। আদে বিনতে সালেহ আরও একবার তার দিকে রাগত দৃষ্টি নিক্ষেপ করল। চোখের ভাষাটা এই যে, আজকে আপনি বাড়িতে চলুন, আপনার ক্লাস আমি পড়ে নিচ্ছি। ফারিস আহমেদ একজন পত্নীনিষ্ঠ ভদ্রলোক। বউকে সে খুব মান্য করে চলে, ভয়ও পায় কিঞ্চিত, তা সে কখনোই অস্বীকার করতে পারবে না। তাই সে আর কথা বাড়ালো না। ফারিস গাল ফুলিয়ে গাড়ি স্টার্ট দিল। আজকে আর অফিস যাওয়া হলো না তার। বাসে এসে ছেলেকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল আদিয়া। এখন শান্ত বাচ্চাটির মতন ঘুমাচ্ছে ফায়াজ। চেহারায় কেমন প্রশান্তি ফুটে রয়েছে বাচ্চাটার। কোথাও কোনো চিন্তার ছিটেফোঁটা নেই, অথচ তার চিন্তায় তার বাবা মায়ের যান ওষ্ঠাগত। আদিয়া ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে দীর্ঘশ্বাস ফেলল। তার শান্তশিষ্ট ছেলেটাও এতটা অ্যাগ্রেসিভ হতে পারে, তাও শুধুমাত্র তার বাবা মাকে নিয়ে দুটো বাজে কথা বলেছে বলে। তার আবার প্রেমিকাও নাকি আছে, সে নিজের প্রেমিকাকে নিয়েও নাকি যথেষ্ট পজিটিভ। ভাবা যায় আদিয়ার ভয় হলো এবারে তাদের প্রতি ফায়াজের এই অতিরিক্ত ভালোবাসাটাই না ছেলেটার কাল হয়ে দাঁড়ায়। আদিয়া ছেলেকে গভীর নয়নে দেখল। ছেলেটা তার কি থেকে কি হয়ে গেল। ছেলের কপালে চুমুকে উঠে দাঁড়ালো আদিয়া, তারপর গেল নিজেদের ঘরে। ছেলে ঠান্ডা হয়েছে, এখন বাপকে ঠান্ডা করতে হবে। চিন্তিত মুখে বসে আছে ফারিস। মাথায় তার ছেলে চিন্তা। এতটুকু বয়সে এতটা অ্যাগ্রেসিভ হওয়া ভালো লক্ষণ নয়। দুধের দাঁত পড়া শুরু করেনি ছেলের এখনো, পুরো জীবন পড়ে আছে সামনে। এখনই যদি রাগ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো ঝামেলা। সবসময় তার সাথে বাবা মা থাকবে না, তখন কি করবে সে? আদি এসে বসলো স্বামীর পাশে, দম ফেলে বলল, মা বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে, স্কুলের ঘটনা বলে দেবো ওনাদের? বললে শুধু শুধু টেনশন করবে, বলো দরকার নেই, দেখি আমরা কতটুকু কি করতে পারি। আচ্ছা বলে চুপ রইল আদিয়া। ফারিস তখনও গভীর চিন্তায় মগ্ন। কি এত চিন্তা করছেন? ভাবছি তো অন্য ছেলেটার কথা। ও মাত্র ক্লাস 2-তে পড়ে, ওকে আমরা চিনিও না, আর নাও আমাদেরকে চেনে। দেখা হয়নি আমাদের কখনো, তাহলে সে কিভাবে জানলো আমরা ফায়াজের বায়োলজিক্যাল বাবা মা নই? সে কিভাবে জানতে পারে? বিষয়টা যে আদিয়ার মাথায় আসেনি এমন নয়, আদিয়াও ভেবেছে, কিন্তু ভেবেও কোনো কুল কিনারা পায়নি। আমার মনে হচ্ছে আমাদের একবার তনয় ছেলেটার সাথে দেখা করা উচিত, ওর বাড়িতে যাওয়া উচিত, ওর বাবা মায়ের সাথেও দেখা করা উচিত। হতে পারে ওর বাবা মায়ের সাথে দেখা করলে আমরা কিছু জানতে পারবো। কবে যেতে চাচ্ছ? চলুন কালকেই যাই, এমন সেনসিটিভ বিষয়ে দেরি করা ঠিক হবে না। ফাইয়াজ যত যাই বলুক, আজকের বিষয়টায় ওর উপর যথেষ্ট প্রভাব পড়েছে,
আজকে যখন ওকে ঘুম পাড়াচ্ছিলাম ও তেমন কথা বলেনি, জড়িয়েও ধরেনি। এর আগে তো তেমনটা কখনোই করেনি। ওর মনের মধ্যে খচখচানিটা রয়ে গিয়েছে বোধহয়। আমার বেশ চিন্তা হচ্ছে ফায়াজের জন্য। আদিয়ার কথা শেষ হতেই ফারিস তাকে জাপটে ধরলো। হকচকিয়ে গেল আদিয়া। কি করছেন কি? এইভাবে হঠাৎ কেন ধরলেন? কি হয়েছে ছাড়ুন। ফায়াজ জড়িয়ে ধরেনি বলে দুঃখ পেয়েছ, তাই ভাবলাম আমি জড়িয়ে ধরে তোমার দুঃখটা একটু কমিয়ে দিই। আমার চোখের সামনে কেউ এমন বিষয়ে দুঃখ পেলে আমার ভালো লাগে না। সুন্দর রমণীতে দুঃখ আমি চোখে দেখতে পারি না, আমার চোখ ব্যথা করে। ছাড়ুন, ছাড়ুন বলছি। সবসময় আজে বাজে কথা খালি। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আপনার শর্তের আচার বানিয়ে খান, আগে আমায় ছাড়ুন। ফারিস তাকালো আদিয়ার দিকে। তার চেহারায় দুষ্টামি ভাবটা নেই। আদিয়া ঢোক গিলে বলল। আচ্ছা বলুন, কি শর্ত? ফারিসের ঠোঁটে এবার হাসি দেখা গেল। আদিয়া মনে মনে ফারিস আহমেদকে দুটো গালি দিল। বেটা জব্বর, নাটকবাজ। নাটক তার শিরাই শিরাই। কিভাবে নিজের কথাই ফাঁসাতে হয় তা সে খুব ভালো করে জানে। সে আনালো। আগে আমাকে দূরে চুমু খাও, চুমু খেলে ছাড়বো, নইলে ছাড়বো না। আপনি আসলেই বদ্ধ। এমন একটা টেনশনের সিচুয়েশনে আপনার চুমু খেতে মন চাইছে? টেনশনের সিচুয়েশন বলেই তো আরো বেশি করে চুমু খাবে। চুমু খেলে টেনশন কমে, জানো না? এমন কিছুই হয় না, আপনার শুধু চুমু খাওয়ার ধান্দা। আমি তো আরো অনেক কিছুর ধান্দায় থাকি। আমার আরো অনেক কিছু মন চায়, তুমি সেসব বুঝবে না। বুঝলেও পাত্তা দাও না। আমি বুঝি, থাক বাদ দাও সেসব কথা। আগে চুমু দাও। গম্ভীর গলায় বলল ফারিস। আদিয়া বুঝে গেল আজকে তার ছাড়া পাওয়ার সম্ভাবনা 0%। চুমু না দেওয়া অবধি ফারিস আহমেদ তাকে ছাড়বে না। আদিয়া মুখটা এগিয়ে নিয়ে গিয়ে ফারিসের দুগালে দুটো চুমু দিল। এবার ছাড়ুন। ফারিস ছাড়ল না, বরং হাতের বাঁধন আরও একটু শক্ত করলো সে। আদিয়াকে আরও একটু নিজের কাছে টেনে এনে বলল। আমি আগেই সাবধান করেছিলাম, বলেছিলাম না ফারিস আহমেদ লোভী। লোভ তার শিরায় শিরায়, তার একটুকুতে পোষায় না। একটু পেলে তার মন আরো অনেকখানি পেতে চায়। ফারিসের কথা শুনে আদিয়া ছাড়া পাওয়ার জন্য মুসরামুসরি শুরু করে দিল। এটা কিন্তু চিটিং। ইউ নো না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। যদি আমাদের মধ্যে ওয়ারটা নেই, তো লাভটা তো আছে নাকি? নিজের বা চোখটা ঈশ্বর টিপে বলল ফারিস। কোনো লাভ সাব নেই। আছে আছে, সবই আছে, শুধু তুমি স্বীকার করতে চাও না। ইগো দেখো, ফারিস আমাদের কাছে ধরা দিলেই তো তোমার ইগো হেরে যাবে। এত ইগো আসে কোত্থেকে তোমার? সাপ্লাই দেয় কে? আদিয়া জবাব দিল না। ফারিস আহমদও তাকে ছাড়ল না। আদিয়া আরও কিছুক্ষণ ছাড়া পাবার চেষ্টা করলো। কিছুক্ষণ চেষ্টা করে হাল ছেড়ে দিল মেয়েটা। সে আত্মপক্ষ সমর্পণ করলো ফারিস আহমেদের নিকট। ফারিস আহমেদের ঠোঁটের কোণে তখন তৃপ্তির হাসি। আদিয়া বিনতে সালেহকে নাগালে পাও তো তার মুখের কথা নয়। ফারিস এগিয়ে এসে আদিয়ার ঠোঁটে চুমু খেলো শব্দ করে। তারপর আদিয়াকে ছেড়ে দিল। যাও, আজকের জন্য এইটুকুই। পরের দিন সকালে ফাইজকে কিন্ডার গার্ডেনে পৌঁছে দিতে গেল আদিয়া আর ফারিস। স্কুল থেকে তনয়ের বাড়ির ঠিকানা নিয়ে তনয়দের বাড়ি গেল তারা। তনয়দের বাড়ি গিয়ে আশ্বস্ত হতে হলো তাদের। তনয়রা কেউ বাড়িতে নেই, কোথাও একটা গিয়েছে, কবে আসবে তা ঠিক বলা যাচ্ছে না। ফারিস তপ্ত নিঃশ্বাস ফেল। এই তনয়কে তার চাই চাই, যে কোনো মূল্যে হলেও। এই চুনোপুটি ছেলের এত বড় সাহস কি করে হয় তার ছেলেকে পোকরা করতে আসে? তার ছেলের মাথায় আজে বাজে চিন্তা ঢুকাই। এই ছেলের জন্য ফায়েজ কালকে থেকে স্বাভাবিক আচরণ করছে না। সে যতই নিজেকে ঠিক দেখান, বাবা হিসেবে ফারিস ঠিকই বুঝতে পারছে তার ছেলে ঠিক নেই। ওইদিকে ছেলের চিন্তায় তার মায়ের ব্লাড প্রেশার হাই হয়ে গিয়েছে। ফারিস গাড়ির কাছে এসে দাঁড়ালো। পাশে আদিয়া বিরক্তি মুখে দাঁড়িয়ে আছে। ফারিস পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ফোন করলো। তার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো সে। কার সাথে কথা বলছিলেন? নতুন এক প্রেমিকা বাতিয়েছে, বুঝলে? তার সাথে কথা বলছিলাম। গলাটা কি যে মিষ্টি ছিল, একেবারে রসগোল্লা। বিটকেল হেসে জবাব দিল ফারিস। ফারিসের জবাবে আদিয়ার বিরক্তি আরও একটু বাড়ল। এই লোকটা আসলেই বিরক্তিকর। আদিয়ার মাঝে মাঝে মনে হয় এই লোকটা জন্মই হয়েছে তাকে বিরক্ত করার জন্য, তাকে জ্বালানোর জন্য। আপনার জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। এত বিরক্ত কেন করেন আপনি? আমি কি শুধু বিরক্তই করি? চুমু তো দিই নাকি? তোমাকে কি পোষায় না শুধু চুমুতে? দেখো, না পোষারে বলে দিতে পারো, আমি কিন্তু চুমু ছাড়া আর অনেক কিছু দিতে প্রস্তুত। রাস্তাঘাটে এসব কি কথাবার্তা?
লাগাম নেই কোনো? তাহলে চলো বাসায় ফিরে যাই। আদিয়ার এক হাত চেপে ধরে বলল ফারিস। চুপচাপ অফিসে চলুন। এভাবে একদিন পর পর অফিস কামাই দিলে দেখবেন একদিন রাস্তায় বাটি হাতে নিয়ে বসতে হবে। ঠিক বলেছ, তুমি যেভাবে অফিস কামাই দিচ্ছ আজকাল, আমি আমার কোম্পানি নিয়ে বেশ চিন্তায় আছে। তার উপর নিয়ে রেখেছে এতগুলো লোন, আর একদিনে যদি অফিস কামাই করেছ তো তোমার স্যালারি কেটে নেবো আমি। আপনার নজর কি সবসময় আমার স্যালারিতেই থাকে? আমার নজর সবসময় তোমার কাছেই থাকে, সেটা স্যালারি হোক বা অন্য কিছু। এমন কেন আপনি?